মাত্রা সংকেত কি জিনিস আর মাত্রা সমীকরণ কি জিনিস। বলছে কোনো ভৌত রাশির মাত্রা বলতে আমরা সেই ঘাত বুঝি যে ঘাতে মৌলিক রাশিগুলোর এককগুলিকে উন্নীত করে ওই রাশিটিকে প্রকাশ করা যায়। মাত্রা সংকেত মানে হচ্ছিল কোনো ভৌত রাশির মাত্রা প্রকাশ করার জন্য যে রাশিমালা ব্যবহার করা হয় তাকে বলে মাত্রা সংকেত। আর মাত্রা সমীকরণ মানে হচ্ছিল ভৌত রাশিটাকে মাত্রীয় সংকেত দ্বারা প্রকাশ করা হয় যে সমীকরণের সাহায্যে, তাকে বলবো আমরা মাত্রা সমীকরণ। তা এই তিনটা বোঝার আগে কয়েকটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির ডাইমেনশন কি দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা আগে বলে নিই। প্রথম হচ্ছিল দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা কি মাত্রা দ্বারা প্রকাশ করব? ক্যাপিটাল এল, কমা। ভরকে আমরা কি মাত্রা দ্বারা প্রকাশ করব? ক্যাপিটাল এম। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করব? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি। উষ্ণতাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? থিটা। ডেল্টা। সরি, থিটা। থিটা বা কি দ্বারাও প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আই। 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 অথবা আমরা এ দ্বারা প্রকাশ করব। দীপন প্রাবল্য সি। আমাদের খুব একটা লাগবে না দীপন প্রাবল্যটা। দীপন প্রাবল্যকে আমরা প্রকাশ করব ছিল সি ডি। দীপন প্রাবল্যকে প্রকাশ করব আমরা সিডি দিয়ে। আর পদার্থের পরিমাপকে আমরা প্রকাশ করব পদার্থের পরিমাপকে আমরা প্রকাশ করব মোল দ্বারা। কয়টা হলো তাহলে? 7টা। 60টা। তাহলে এই 60টা ভৌত রাশিকে আমি 60টা মাত্রা দ্বারা প্রকাশ করব। এছাড়াও দুটো সাপ্লিমেন্টারি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে যাদের একক আছে কিন্তু মাত্রা নেই। একটা ছিল দ্বিমাত্রিক কোণ। দ্বিমাত্রিক কোণ এর একক কি? দ্বিমাত্রিক কোণের একক রেডিয়ান। রেডিয়ান। আর আরেকটা আছে হচ্ছিল আমাদের ত্রিমাত্রিক কোণ, তাই না? ঘন কোণ বলা যায় না এটাকে? ঘন কোণও বলা যায়। ঘন কোণই বলি তাহলে। ঘন কোণ, সলিড অ্যাঙ্গেল। এই ঘন কোণকে আমরা স্টেরেডিয়ান দ্বারা প্রকাশ করি। সংক্ষেপে রেডিয়ানকে আমরা র্যাড দ্বারা প্রকাশ করি আর স্টেরেডিয়ানকে এসআর দ্বারা প্রকাশ করি। এই দুজনের একক আছে কিন্তু মাত্রা নেই। তো এবার মনে করো আমরা বলের মাত্রীয় সংকেত তৈরি করতে চাই। তো বল মানে হচ্ছিল ভর ইন্টু ত্বরণ। আমরা জানি বল মানে হচ্ছিল ভর ইন্টু ত্বরণ।
তাহলে বলের মাত্রিক সংকেত মানে হচ্ছিল ভরের মাত্রিক সংকেত আর ত্বরণের মাত্রিক সংকেত। ভরের মাত্রিক সংকেত হচ্ছিল আমাদের এম, আর ত্বরণের একক কি আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে সেন্টিমিটার মানে হচ্ছিল এল, এল আর পার সেকেন্ড স্কয়ার মানে হচ্ছিল সেকেন্ড মানে টাইম, -2 তার মানে এল টি টু দি পাওয়ার -2। তাহলে এল টি টু দি পাওয়ার -2, তাহলে আমাদের দাঁড়াচ্ছে গিয়ে বল এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এই হচ্ছে আমাদের বলের, এটাকে আমরা বলবো বলের মাত্রা সমীকরণ, ডাইমেনশনাল ইকুয়েশন। অর্থাৎ আমরা এই বল ভৌত রাশিটিকে মাত্রীয় সংকেতের সাহায্যে প্রকাশ করছি, এই জন্য এটাকে আমরা বলবো মাত্রা সমীকরণ। আর এই যে আমাদের এম এল টি টু দি পাওয়ার -2, এটাকে বলবো আমরা মাত্রীয় সংকেত বা ডাইমেনশনাল ফর্মুলা। এই সমীকরণটাকে বলবো আমরা মাত্রা সমীকরণ, এটাকে বলবো মাত্রীয় সংকেত। আর এখানে দেখো এম এর পাওয়ার হচ্ছে 1, এল এর পাওয়ার 1 আর টি এর পাওয়ার -2, এগুলিকে বলি আমরা মাত্রা। তাহলে বলের মাত্রীয় সংকেতে এম এর মাত্রা কত? তাহলে 1 1, এল এর মাত্রা 1 1, আর টি এর মাত্রা -2। তাহলে এই ঘাতগুলিকে আমরা বলেছিল মাত্রা। আর ব্র্যাকেটের সাহায্যে যখন আমরা প্রকাশ করছি তখন সেটা মাত্রীয় সংকেত, আর সমীকরণ দ্বারা যখন এইভাবে প্রকাশ করছি তখন সেটাকে বলবো আমরা মাত্রা সমীকরণ। ক্লিয়ার হলো তো জিনিসটা? আচ্ছা, এবার কয়েকটা জিনিসের আমার মাত্রীয় সংকেত সবসময় লাগবে। ফার্স্ট আসলো আমাদের বলের মাত্রীয় সংকেত কি আসলো? ml t to the power ml t to the power -2। 2 নাম্বার কার্য মানে আমরা জানি কি ball into সরণ, বল ইনটু সরণ। তাহলে বলের মাত্রীয় সংকেতকে সরণের মাত্রীয় সংকেত দিয়ে গুণ করতে হবে। বলের মাত্রীয় সংকেতটা বারবার লাগবে, এটাকে মুখস্থ করে রাখতে হবে, ml t টু দি পাওয়ার -2 আর সরণ হচ্ছে l। তাহলে কি দাঁড়াবে কার্যের মাত্রীয় সংকেত? ml square to the power ml স্কয়ার t টু দি পাওয়ার -2। এটাকে ব্র্যাকেটের মধ্যে অবশ্যই রাখতে হবে। এরপরে চলো মনে করো চাপের মাত্রীয় সংকেত কি হবে? বল বাই ক্ষেত্রফল। তো এখানে চাপ মানে হচ্ছিল বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছিল ml t টু দি পাওয়ার -2 আর ক্ষেত্রফল হচ্ছে আমাদের l স্কয়ার। তাহলে ml একটা to the করে power l কাটলো, তাহলে দাঁড়াচ্ছে গিয়ে m, এই নিচ থেকে l টা উপরে উঠলে পরে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। তাহলে আমাদের চাপের মাত্রীয় সংকেত দাঁড়াচ্ছে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। 5 নম্বর বেগের মাত্রীয় সংকেত 4 নম্বর হবে l t টু দি পাওয়ার -1, 4 নম্বর। 5 নম্বর ত্বরণের মাত্রীয় সংকেত l t to the power -2, l t টু দি পাওয়ার -2। এগুলি আগে একটা করে m দিতে পারো, m সাফিক্স 0 মানে m পাওয়ার 0, m টু দি পাওয়ার 0 মানে 1, এভাবে দিতে পারো ত্বরণ। তাই এরকম বইতে দেখবা ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রীয় সংকেতের একটা চার্ট আছে, প্রত্যেকটা বইতেই চার্ট থাকবে। তা চার্টে যতগুলি আছে ততগুলি তো মুখস্থ করা সম্ভব নয়। একটা টার্গেট করবা যে আমি 15টা মুখস্থ করব, তো 15টা মুখস্থ রাখলা।
আর বাকিগুলি বিভিন্ন চ্যাপ্টারে যখন পাবা তখন অটোমেটিক্যালি প্র্যাকটিস করতে 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 আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? তখন একবারে বলে দিতে পারবা কার ডাইমেনশন কিরকম। আপাতত 15টার মতন বইয়ের থেকে ভালো করে দেখো, এবার যত করবা তত তোমাদের ডাইমেনশনাল ফর্মুলাগুলো আয়ত্তে চলে আসবে। এবার এখানে তাহলে বাকিগুলি বই থেকে পড়বা, তাই তো? মিনিমাম 15টা। এরপর ছিল কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য। ফার্স্ট হচ্ছিল মাত্রাহীন ভৌত রাশিগুলো কারা, যাদের মাত্রা নাই? দ্বিমাত্রিক কোণ, কোন দ্বিমাত্রিক কোণ, ঘন কোণ, দ্বিমাত্রিক কোণ, ঘন কোণ, আপেক্ষিক গুরুত্ব, পরম প্রতিসরাঙ্ক, তারপর হচ্ছিল আর কি বিকৃতি, তারপর হচ্ছিল প্রতিসারাঙ্ক। তাহলে এদের মাত্রা নেই। একই মাত্রা কাদের? একই মাত্রা বিশিষ্ট ভৌত রাশি। কার কার হতে পারে? স্যার কার্য আর শক্তি। কার্য আর শক্তি, গুড। তাহলে কার্য আর শক্তি আমরা লিখলাম। কার্য আর শক্তি, এই কার্য আর শক্তির এখানে আর কাকে ঢুকানো যায়? কার্য আর শক্তির এখানে আর কাকে ঢুকানো যায়? স্যার চাপ, পীড়ন। না না, কার্য আর শক্তির সাথে ও তাহলে মনে পড়লে আমাকে বলবা। এরপরে ছিল যেটা ও বললো খুব সুন্দর কথা, চাপ, তারপরে পীড়ন, স্যার ওজন আর বল। ইয়ং গুণাঙ্ক, আমরা শিখবো পরে ইয়ং গুণাঙ্ক কাকে বলে। তারপরে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, শক্তি ঘনত্ব, এদের সেম মাত্রিক সংকেত। আর কি হতে পারে? স্যার ওজন আর বল। ওজন আর বল একই আছে, ঠিক আছে? ওজন আর বল, তাহলে এখানে অনেক কিছু ঢুকাতে হয়, টান টান অনেক কিছু ঢুকাতে হয়, দরকার নেই আর তো। ওজন আর বল। আর কি হতে পারে? ভরবেগ, আর হচ্ছিল বলের ঘাত। তারপর হতে পারে আর কি, তাহলে এখানে টানটাও ঢুকিয়ে দিই, টান, ঘাত, ঠিক আছে? তাহলে এগুলি পড়ছে আমাদের। তারপর এখানে কার্য শক্তির সঙ্গে টর্ক ঢুকবে, অভ্যন্তরীণ শক্তি, গতি শক্তি, বলের ভ্রামক, বলের ভ্রামক,
এরপরে আমরা শিখব বলের ভ্রামক কি জিনিস, টর্ক কি জিনিস। তাহলে এদের মাত্র সংকেতটা সেম। তাই এই কয়টা জিনিস আমাদের মেইনলি জানতে হবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সমমাত্রিকতার নীতি। সমমাত্রিকতার নীতিটা কি জিনিস? সমমাত্রিকতার নীতি মানে হচ্ছিল কোনো ভৌত রাশি সম্পর্কিত কোনো সমীকরণের উভয় পার্শ্বে রাশিগুলির মাত্রিক সংকেত সমান হবে। মাত্রিক সংকেত সমান হয়, এই নীতিকে আমরা বলেছিল সমমাত্রিকতার নীতি। অর্থাৎ যে কোনো সমীকরণের বাম দিকের মাত্রিক সংকেত আর ডান দিকের মাত্রিক সংকেত সেম হতে হবে। তা আমরা কতগুলি এক্সাম্পলের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি। এক্সাম্পল 1 বলছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক কি কিনা যাচাই করো। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের এখানে সরণ আছে যার মাত্রিক সংকেত হবে ছিল এল, আর রাইট হ্যান্ড সাইডে ইউটি আছে, এই ইউটির মাত্রিক সংকেত কি হবে? এই ইউটির মাত্রিক সংকেত হবে হচ্ছে আমাদের ইউ হচ্ছিল আমাদের বেগ, বেগের মাত্রিক সংকেত হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর এই টাইমের মাত্রিক সংকেত হচ্ছে টাইম। তাহলে কি দাঁড়ালো গিয়ে এল। আর হাফ এটি স্কোয়ার মাত্রিক সংকেত কত? হাফের কোনো মাত্র নাই আর কি। এর মাত্রা হচ্ছিল এল টি টু দি পাওয়ার -2, আর টি স্কোয়ারের মাত্রা হচ্ছিল টি স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে এটাও এল। তাহলে দেখো বাম পক্ষের মাত্রা হচ্ছিল আমাদের এল, ডান পক্ষে ইউটির মাত্রাও এল, আর হাফ এটি স্কোয়ারের মাত্রা হচ্ছে আমাদের এল। তাহলে আমরা বলতে পারি না যে লেফট হ্যান্ড সাইডের মাত্রিক সংকেত আর রাইট হ্যান্ড সাইডের মাত্রিক সংকেত সেম? কারোর মনে কনফিউশন থাকলে বলবা। তাহলে লেফট হ্যান্ড সাইডে মাত্রিক সংকেত যা আছে, রাইট হ্যান্ড সাইডের প্রতিটি জিনিসের মাত্রিক সংকেত তাই আছে। তাহলে আমরা বলতে পারি যে এটা মাত্রাগতভাবে সঠিক। মনে মনে কেউ আবার এরকম করো না যে ইউটির মাত্রিক সংকেত এল আসছে, হাফ এটি স্কোয়ারের মাত্রিক সংকেত এল আসছে, তাহলে এল আর এল মিলে 2L, এটা হয় না কিন্তু। মনে রাখবা 5 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার এই দুটো অ্যাড করলে পরে কি এরকম হয় যে এই 5 আর 8 মিলে হচ্ছিল 13, আর এই সেন্টিমিটার আর সেন্টিমিটার মানে হচ্ছিল 2 সেন্টিমিটার, এরকম হয় কি? এরকম কিন্তু হয় না। এই 5 সেন্টিমিটার 8 সেন্টিমিটার মানে হচ্ছিল 13 সেন্টিমিটার। সেন্টিমিটার প্লাস সেন্টিমিটার মানে সেন্টিমিটারই। সেরকম এল প্লাস এল মানে কিন্তু এলই, 2L না। আমাদের ইউটির যে ডাইমেনশন আর হাফ এটি স্কোয়ারের ডাইমেনশন অ্যাড করলে ওই একটাই পাবো আমরা, এল। তাহলে এরকম কোন সমীকরণ দেওয়া থাকলে সমীকরণটা সঠিক কিনা তুমি যাচাই করে নিতে পারবে, তাই না? আরেকটা এক্সাম্পল দেখো, n ইকুয়াল টু 1/2L √T/m। n মানে হচ্ছিল কম্পাঙ্ক, 1 সেকেন্ডে কতবার কাঁপে।
এই কম্পাঙ্কের মাত্রিক সংকেত হচ্ছে t⁻⁻1। এল মানে হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মাত্রিক সংকেত হচ্ছে এল। ক্যাপিটাল টি মানে হচ্ছিল টান, এখানে এই ফর্মুলাটা আমরা পরে সাউন্ডে পাবো। টান মানে হচ্ছিল বল আর কি, এর মাত্রিক সংকেত হচ্ছে mL t⁻²। আর স্মল এম মানে হচ্ছিল এখানে একক দৈর্ঘ্যের ভর, মানে হচ্ছিল ভর বাই দৈর্ঘ্য। তো ভরের মাত্রিক সংকেত হচ্ছে এম, আর দৈর্ঘ্যের মাত্রিক সংকেত হচ্ছে এল। তাহলে আমাদের ভর বাই দৈর্ঘ্যের মিলে আমাদের মাত্রিক সংকেতটা দাঁড়াচ্ছে হলো mL⁻²। তাহলে এবার আমি লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন দেখি তো কি হয়। লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন, এখানে লেফট হ্যান্ড সাইডে কম্পাঙ্ক আছে, তার মানে t⁻⁻1। আর রাইট হ্যান্ড সাইডে কে আছে? রাইট হ্যান্ড সাইডে আছে ছিল আমাদের 1/2l। এই 2 তো আমার নেওয়া দরকার নাই, তাহলে 1/l আছে, l এর ডাইমেনশন হচ্ছে l, রুট ওভার t এর ডাইমেনশন হচ্ছে mLt⁻², আর স্মল m এর ডাইমেনশন হচ্ছে আমাদের mL⁻1। m ক্যান্সেল হয়ে গেল, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছিল 1/l রুট l² t⁻²। তাহলে আমাদের রুট ওভার করার পর দাঁড়াচ্ছে 1/l t⁻1। l ক্যান্সেল হয়ে গেল, তাহলে t⁻1। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন ইকুয়াল আসছে, তার মানে আমার এই ইকুয়েশনটা সঠিক। এরপর আমরা যেটা করব, সেটা হচ্ছিল মাত্রা সমীকরণের ব্যবহার। মাত্রা সমীকরণকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। দেখো, কোনো ভৌত রাশির সমীকরণ ত্রুটিহীন কিনা তা নিরূপণ করার জন্য আমরা মাত্রা সংকেত ব্যবহার করি, যেটা আমরা একটু আগে দেখলাম। ঠিক আছে, এই যে এক্সাম্পলগুলি দেখলাম যে এই সমীকরণটা সঠিক কিনা, এই সমীকরণটা সঠিক কিনা, তারপরে এই সমীকরণটা সঠিক কিনা, এগুলি যাচাই করার জন্য আমরা মাত্রা সমীকরণ ব্যবহার করি। এরপরে বলছে বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নিরূপণ করা। তা এটা আমরা কেমন করে করব? বিভিন্ন ভৌত রাশিগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা কিভাবে বার করব? যেরকম একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটা বোঝার চেষ্টা করি। মনে করো একটা অঙ্ক বলল, বৃত্তপথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো কণার অভিকেন্দ্র বল, ঘূর্ণায়মান কোনো কণার আমি একটু শর্টে লিখলাম, অভিকেন্দ্র বল কার কার উপর নির্ভর করে? নির্ভর করে কণার ভর, বেগ ও বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আর এগুলির উপর নির্ভর করে। তা বলছে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে অভিকেন্দ্র বলের রাশিমালা নির্ণয় করো। রাশিমালা নির্ণয় করো।
তাহলে আমি একটু শর্টে লিখলাম। আমি কোশ্চেনটা আবার বলে দিই যে বৃত্তপথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো কণার অভিকেন্দ্র বল নির্ভর করে হচ্ছে কণার ভর, বেগ ও ব্যাসার্ধ, এই তিনটা জিনিসের উপর। অভিকেন্দ্র বলের রাশিমালাটা মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে প্রতিষ্ঠা করতে বলছে। তা আমি প্রথমে একটু বলে রাখি, অভিকেন্দ্র বলের ফর্মুলাটা ছিল আমার এম ভি স্কোয়ার বাই আর। তার মানে অভিকেন্দ্র বলের ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি এম ভি স্কোয়ার আর টু দি পাওয়ার -1। তার মানে দেখো, অভিকেন্দ্র বল ভর, বেগ আর ব্যাসার্ধের উপর নির্ভরশীল বটেই। এখানে ভরের পাওয়ার কত আছে 1, বেগের পাওয়ার 2, আর আর এর পাওয়ার আছে হচ্ছে এখানে -1। এই 1, 2, -1 এই পাওয়ারগুলি বার করাটাই আমাদের এখানে কাজ। ওরা তো আর পাওয়ারগুলি বলে দেয় নাই, খালি কার কার উপর নির্ভর করে সেটা বলে দিছে। তাহলে আমরা ধরে নিলাম অভিকেন্দ্র বল, ওরা যা বলছে সেই হিসাবে অভিকেন্দ্র বল নির্ভর করে, অর্থাৎ প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার a, v টু দি পাওয়ার b, r টু দি পাওয়ার c। অর্থাৎ যাদের উপর নির্ভর করে বলবে ওরা, তাদের উপরে এরকম আমরা a b c d পাওয়ার দিয়ে যাব। এবার আমরা এটাকে ইকুয়াল করব। প্রপোর্শনাল থেকে ইকুয়াল করলে একটা কনস্ট্যান্ট আসবে, ধরলাম এটা কে। এই কেটা হচ্ছিল আমাদের মাত্রাহীন ধ্রুবক, অর্থাৎ এর কোনো মাত্রা নেই। এবার উভয় পক্ষে মাত্রা সংকেত বসাও। উভয় পক্ষে মাত্রা বসিয়ে পাই। বলের মাত্রা ছিল আমাদের m l t টু দি পাওয়ার -2। কে হচ্ছে আমাদের মাত্রাহীন, মানে হচ্ছে মাত্রা 1। ভরের মাত্রা হচ্ছে m, বেগের মাত্রা হচ্ছে l t টু দি পাওয়ার -1, আর ব্যাসার্ধের মাত্রা হচ্ছে আমাদের l। বাঁ দিকে যেরকম আছে সেরকমই থাকবে, ডান দিকে m এর পাওয়ার আছে হচ্ছে a। দেখো এখানে l পাওয়ার b আছে আর এখানে l এর পাওয়ার c আছে, তাহলে এদের প্রোডাক্ট করলে কি হবে l টু দি পাওয়ার b প্লাস c, আর t এর পাওয়ার আছে হচ্ছে এখানে কি -1 ইন্টু b মানে -b। এবার আমরা উভয় পক্ষের মাত্রা সমান করব। মাত্রা তুলনা করে পাই দেখো বাঁদিকে ভরের মাত্রা 1 আছে আর ডান দিকে ভরের মাত্রা 1 আছে, তাহলে আমি বলতে a আছে, তাহলে আমি বলতে পারি না a ইকুয়াল টু 1। ডান দিকে l এর মাত্রা আছে হচ্ছে b প্লাস c, আর বাঁ দিকে l এর মাত্রা আছে হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি না b প্লাস c মানে 1। আর ডান দিকে সময়ের মাত্রা -b আছে আর এখানে বাঁ দিকে আছে হচ্ছে -2, তাহলে -b ইকুয়াল টু -2। তাহলে b ইকুয়াল টু 2। এই বিটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে 2 প্লাস c ইকুয়াল টু 1, তাহলে c কত হবে -1। তাহলে দেখো আমরা পাওয়ারগুলি বের করে ফেললাম, a হচ্ছে 1, b হচ্ছে 2, c হচ্ছে -1। তাহলে আমাদের অভিকেন্দ্র বলের ফর্মুলাটা কি দাঁড়াবে গিয়ে f ইকুয়াল টু k m টু দি পাওয়ার 1, v টু দি পাওয়ার b আছে, b মানে হচ্ছে 2, আর r টু দি পাওয়ার -1। তার মানে দাঁড়াচ্ছে হলো k m v স্কোয়ার বাই r। এই k এর মানটা কিন্তু আমরা বার করতে পারছি না, কিন্তু এটি হচ্ছে আমাদের একটা ডিসপুট আর কি মাত্রা বিশ্লেষণ পদ্ধতি। তা ওরা যদি বলে দেয় k এর মান তাহলে হয়ে গেল, আর নাহলে আমরা এক্সপেরিমেন্ট করে k এর মান বার করতে পারি। আর যদি তাও না করতে পারি তাহলে k টা k এর হিসাবে রাখতে হবে এখানে। তা আমাদের এখানে কোশ্চেনে k 1 বলে দিছে, তার জন্য আমরা বলতে পারি m v স্কোয়ার বাই r। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ বলছে কোন বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নিরূপণ করা। এরকম বইতে আরো কতগুলি এক্সাম্পল আছে, সব বইতেই থাকে, তো সেই এক্সাম্পলগুলি একটু করতে হবে তোমাদের।
কোনো ভৌত রাশির মান এক পদ্ধতির একক থেকে অন্য পদ্ধতিতে রূপান্তরিত করা। এটা কেমন করে করব আমরা? এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে কিভাবে রূপান্তরিত করব? দেখো, আমরা জানি যে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। এই ওয়ানটা ছিল আমাদের একটা মান আর কি, সেটাকে আমি n1 দ্বারা প্রকাশ করলাম। আর কেজিটা ছিল ইউনিট, এটাকে আমি u1 দ্বারা প্রকাশ করলাম। এইটা ইকুয়াল টু এই হাজারটাকে মানটাকে আমরা n2 দ্বারা প্রকাশ করলাম, আর গ্রাম ইউনিটটাকে আমরা u2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে n1 u1 ইজ ইকুয়াল টু n2 u2। এখান থেকে এবার আমরা এককগুলি বসাতে পারি। তা আমরা ধরলাম হচ্ছিল কোন ভৌত রাশির একক হচ্ছিল m, a, l, b আর t, c। কোন ভৌত রাশির মনে করো মাত্রিয় সংকেত এটা, বা আমাদের এটা দিয়েই তো আমাদের একক তৈরি হয়। যেরকম এটা মনে করো mটা ছিল কেজি, lটা ছিল মিটার, আর টাইমটা ছিল সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি n1, এই u1 এর জায়গায় আমরা বলতে পারি m1 a, l1 b, t1 c, আর n2, আর দ্বিতীয় পদ্ধতিতে আমাদের মাত্রিয় সংকেতটাকে যা হচ্ছে হলো m টু দি পাওয়ার l টু দি পাওয়ার b আর t টু দি পাওয়ার c, এখানে সব 2 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি n2 ইকুয়াল টু কত হবে? n2 ইকুয়াল টু n1, এটা আর এটা মিলে দাঁড়াচ্ছে গিয়ে m1 বাই m2 টু দি পাওয়ার a, l1 বাই l2 টু দি পাওয়ার b, t1 বাই t2 টু দি পাওয়ার c। এই হচ্ছে আমাদের ফর্মুলা। অর্থাৎ এক পদ্ধতির একক থেকে অন্য পদ্ধতির এককে যেতে গেলে পরে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয়। যেরকম মনে করো তোমাকে বললো 2 ডাইন ইকুয়াল টু কত নিউটন। তাহলে n2 ইকুয়াল টু, এই 2 এর জায়গায় এই n1 এর জায়গায় আমি বসাবো ছিল যেটা দেওয়া আছে 2। এবার এই n1 এর জায়গায় আমি 2 ডাইন বসালাম, তার মানে সিজিএস এ বসালাম। তাহলে m1 n1 যেহেতু, তাহলে সিজিএস এ, তাহলে m1 l1 আর t1 এটা হচ্ছে সিজিএস এ। তাহলে সিজিএস এ ইউনিটটা কত হবে আমাদের? 1 গ্রাম। আমাদের দৈর্ঘ্যের ইউনিটটা সিজিএস এ কত হবে? 1 সেন্টিমিটার। আর সময়ের এককটা হবে ছিল 1 সেকেন্ড। আর যেহেতু এটাকে এসআই তে কনভার্ট করতে হবে, n2 টা হচ্ছে এসআই তে, তাহলে আমার m2 l2 আর t2 হচ্ছিল এসআই এর একক। এসআই এর ভরের একক হচ্ছে আমাদের 1 কেজি, দৈর্ঘ্যের একক হচ্ছে 1 মিটার, আর এটা হচ্ছে 1 সেকেন্ড। এবার লাগবে হচ্ছে আমাদের এবিসি এর মানটা। তাহলে ডাইনটা কিসের একক? বলের একক। তাহলে বলের মাত্রিয় সংকেত হচ্ছে ml t টু দি পাওয়ার -2। তার মানে আমি m l l a আর t b t c, এটা হচ্ছে b। তাহলে a এর ভ্যালু কত আমাদের? 1, b এর ভ্যালু কত? 1, আর c এর ভ্যালু ছিল -2। এখানে তাহলে আমি বসিয়ে দিই, a এর জায়গায় 1, b এর জায়গায় 1, আর t এর জায়গায় c এর জায়গায় হচ্ছে -2। তাহলে দাঁড়াচ্ছে হলো 2, 1 গ্রাম বাই 1000 গ্রাম, 1 পাওয়ারটা লেখার দরকার নেই, 1 সেন্টিমিটার বাই 100 সেন্টিমিটার, আর এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছিল 2 ইন্টু 10 টু দি পাওয়ার -5 নিউটন। তাহলে এই হচ্ছিল আমাদের এক পদ্ধতির একক থেকে আরেক পদ্ধতিতে যাওয়ার উপায়। ঠিক আছে, এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে যাওয়ার উপায় হচ্ছিল এইভাবে যেতে হয়। এরকম ধরো আরেকটা এক্সাম্পল করতে পারো, যেরকম যদি বলি আমি যে মহাকর্ষীয় ধ্রুবক যে আছে,
এই মহাকর্ষীয় ধ্রুবক নাম শুনছো ক্লাস 8 এ ছিল 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এই মহাকর্ষীয় ধ্রুবকের মানটা এসআই তে দেওয়া আছে, এটাকে সিজিএস এ কনভার্ট করো। এটা হচ্ছে সিজিএস এ কনভার্ট করো মহাকর্ষীয় ধ্রুবকের মানটা। এবার দেখো আমাদের যে এককটা দেওয়া আছে সেই এককটা কিন্তু একদম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক একক দিয়ে দেওয়া নাই, নিউটন দেওয়া আছে। নিউটনটা কিন্তু আমাদের মৌলিক একক নয়। সেজন্য মৌলিক একক তৈরি করার জন্য আমরা দেখছি যে মহাকর্ষীয় ধ্রুবক বার করার ফর্মুলাটা কি না, মহাকর্ষীয় বল F ইকুয়াল টু ক্যাপিটাল G m1 m2 বাই r স্কোয়ার। ক্লাস 8 এ ছিল এটা মহাকর্ষীয় বলের ফর্মুলা। তাহলে এখান থেকে আমি বলতে পারি ক্যাপিটাল G ইজ ইকুয়াল টু F r স্কোয়ার m1 m2। এখানে সবার মাত্রিক সংকেতগুলি বসাও। বলের মাত্রিক সংকেত হচ্ছিল m l t টু দি পাওয়ার -2, r স্কোয়ার মানে হচ্ছে l স্কোয়ার, আর এখানে আসা হচ্ছিল আমাদের m1 ইন্টু m2 মানে হচ্ছিল m1 এর মাত্রা m, m2 এর মাত্রা m মিলে m স্কোয়ার। এটা কত দাঁড়াচ্ছে গিয়ে তাহলে m টু দি পাওয়ার একটা করে ক্যান্সেল হয়ে গেল -1 l কিউব দাঁড়াচ্ছে নাকি t টু দি পাওয়ার -2। তাহলে আমি এবার ফান্ডামেন্টাল কোয়ান্টিটিতে নিয়ে চলে আসলাম। দেখো m মানে হচ্ছিল কেজি, l মানে হচ্ছিল আমাদের তাহলে এসআই তে মিটার কিউব, আর সেকেন্ড টু দি পাওয়ার -2, আর সিজিএস এ নিয়ে গেলে এটা হবে হচ্ছিল গ্রাম টু দি পাওয়ার -1 সেন্টিমিটার কিউব, আর সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে ওরা যেটা দিয়েছে আর কি সেটা ছিল যেহেতু এসআই তে দিল, তাহলে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 কেজি টু দি পাওয়ার -1 মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2 এই ইউনিটে ওরা দিল। এবার আমরা ফর্মুলাটা লিখি। n2 ইকুয়াল টু n1, তারপরে কি আছে m1 বাই m2, a l1 বাই l2, b t1 বাই t2, c। এই n1 টা হচ্ছিল এইটা 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। এটা কোন এককে আছে এসআই তে, তার মানে n1 এর জায়গায় যেহেতু এটা বসালাম, তাহলে m1 l1 t1 এগুলো সব এসআই তে হবে। তাহলে এসআই তে এককগুলি কি কি আছে এখানে 1 কেজি, l1 টা হচ্ছে 1 মিটার, টাইমটা হচ্ছে 1 সেকেন্ড, আর সিজিএস এ নিয়ে যেতে বলছে। সিজিএস এ আমাদের 1 গ্রাম ইউনিটটা, 1 সেন্টিমিটার হচ্ছিল দৈর্ঘ্যের ইউনিট, আর টাইমের হচ্ছে 1 সেকেন্ড। এবার এবিসির জায়গায় কত বসাবো, এই দেখো কেজির উপরে -1 আছে, তাহলে এর জায়গায় বসবে -1। এখানে মিটারের উপর দেখো কিউব আছে, তাহলে বি এর জায়গায় বসবে 3, আর এখানে সেকেন্ড টু দি পাওয়ার -2 আছে, তার মানে সি এর জায়গায় বসবে ছিল -2। তাহলে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, এখানে ছিল 1000 গ্রাম বাই 1 গ্রাম টু দি পাওয়ার -1। 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার টু দি পাওয়ার কিউব, আর সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটি আসবে ছিল 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8। আমার ইউনিটটা কিসে দাঁড়াবে গিয়ে গ্রাম টু দি পাওয়ার -1 সেন্টিমিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2। আর যদি ওরা যেহেতু নিউটন দিয়ে দিয়েছিল প্রথমে একদম শুরুতে নিউটন দিয়ে, তাহলে এটাকে ডাইন দিয়ে করতে পারো প্রকাশ। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2, এইভাবে লিখতে পারো। এরপরে আর কি আছে আমাদের, সমীকরণে অবস্থিত ধ্রুবক পদগুলির একক নির্ণয়। এটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিচ্ছি আর কি। কিভাবে একক নির্ণয় করতে হয় দেখো, p প্লাস a বাই ভি স্কোয়ার
ভি মাইনাস ভি ইকুয়াল টু আর.টি। আমরা জানি এটা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। এপি মানে হচ্ছিল চাপ, যার মাত্রিয় সংকেত হচ্ছিল আমাদের এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর ভি মানে হচ্ছিল আয়তন, যার মাত্রিয় সংকেত হচ্ছিল আমাদের এল কিউব, যেহেতু ভি এর একক হচ্ছে সেন্টিমিটার কিউব। এবার আমরা তখন যেটা দেখলাম যে যে কোনো সমীকরণের বাম দিকের আর ডান দিকের মাত্রিয় সংকেত সমান হয়। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছিল যে সমজাতীয় রাশি ছাড়া কখনো যোগ বিয়োগ করা যায় না। অর্থাৎ দেখো, পি এর সাথে এ বাই ভি স্কোয়ার যোগ করা হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা সমজাতীয় রাশি, তাই তো যোগ করা হলো। তাহলে আমি বলতে পারি না এ বাই ভি স্কোয়ারের মাত্রা বা মাত্রিয় সংকেত ইকুয়াল টু হচ্ছে আমাদের পি এর মাত্রিয় সংকেত। এর মাত্রায় বার করতে হবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এ কমা বি এই দুটো হচ্ছে ধ্রুবক। এই ভি স্কোয়ার মানে হচ্ছে আমাদের ভি এর মাত্রিয় সংকেত এল কিউব, তাহলে এল কিউবের স্কোয়ার ইকুয়াল টু পি এর মাত্রিয় সংকেত হচ্ছিল আমাদের এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এর মাত্রিয় সংকেত দাঁড়াচ্ছে গিয়ে আমাদের এই দুটো বজ্র গুণন করলে পরে এম এল 5 টি টু দি পাওয়ার -2, আর একক কি দাঁড়াবে এর এম আছে এখানে, তার মানে হচ্ছিল এস আইতে হবে হচ্ছে কেজি, এল টু দি পাওয়ার 5 আছে মানে হচ্ছে মিটার টু দি পাওয়ার 5, আর টি টু দি পাওয়ার -2 আছে মানে হচ্ছে সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এর মাত্রিক সংকেত পাওয়া গেল, এককও পাওয়া গেল। এবার বি দেখো, আয়তনের থেকে বিটাকে মাইনাস করা হয়েছে, তাহলে আমি বলতে পারি না বি এর মাত্রিক সংকেত মানে আয়তনের মাত্রিক সংকেত, কারণ সমজাতীয় রাশি ছাড়া যোগ বিয়োগ করা যায় না। তাহলে বি এর মাত্রিক সংকেত ইকুয়াল টু ভি এর মাত্রিক সংকেত তাহলে বি এর মাত্রিক সংকেত হচ্ছে আমাদের এল কিউব, আর বি এর একক কি হবে মিটার কিউব। তাহলে এরকম আরো তোমার এক্সাম্পল হতে পারে। তাহলে আমরা প্রত্যেকটা ব্যবহারই শিখলাম। এরপর ছিল মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সীমাবদ্ধতা। মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সীমাবদ্ধতা কি দেখো, ফার্স্ট বলছে এই পদ্ধতিতে সমীকরণের মাত্রাহীন ধ্রুবকটি নির্ণয় করা যায় না। তাহলে আমাদের যেটা বললো যে এই সমীকরণে মাত্রাহীন ধ্রুবকগুলি নির্ণয় করা যায় না, এই সমীকরণে মাত্রাহীন ধ্রুবকটি নির্ণয় করা যায় না। তো এটা আমরা একটু আগে দেখলাম যে যখন আমরা অভিকেন্দ্র বলের সমীকরণটা নির্ণয় করলাম, তখন এই কে এর মানটা আমরা জানি না, কিন্তু কোশ্চেনে ওরা বলে দিয়েছিল কে ইকুয়াল টু 1, তার জন্য আমরা 1 বসালাম।
আদারওয়াইজ আমরা এক্সপেরিমেন্ট করে কে এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে? নাহলে আমাদের মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে এই মাত্রাহীন ধ্রুবকটি নির্ণয় করা যায় না। কোনো ভৌত রাশির যদি দুই বা ততোধিক রাশির যোগফল বা বিয়োগফলের ফলে গঠিত হয়, সেক্ষেত্রে এই পদ্ধতির সাহায্যে সমীকরণটি নির্ণয় করা যায় না। মানেটা কি বলছে? আমরা যখন এখানে অভিকেন্দ্র বলের রাশিমালাটা তৈরি করলাম, তখন দেখো এখানে তিনটা রাশির উপর নির্ভর করে, ভর, বেগ আর ব্যাসার্ধের উপর। যদি তিনের অধিক হয় তাহলে বার করা যেরকম আমাদের সম্ভব না। এই সমীকরণটা দেখো, এখানে এম, ভি আর আর এর মধ্যে আমাদের কি চিহ্ন আছে? এম, ভি আর আর এর মধ্যে কি চিহ্ন আছে? এটা হচ্ছে গুণ। তাহলে প্রোডাক্ট হিসাবে থাকলে পরে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে তুমি সমীকরণটা নির্ণয় করতে পারবা। কিন্তু আমি যদি তোমাকে বলি যে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে এইভাবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটা প্রতিষ্ঠা করো, তুমি পারবা না এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে। এইভাবে এই পদ্ধতিতে যদি এরকম প্লাস মাইনাস থাকে তাহলে তুমি সমীকরণ প্রতিষ্ঠা করতে পারবে না, এরকম গুণ থাকলে পারবা। তাহলে গেল এটা একটা ত্রুটি। তাহলে যোগ বিয়োগ থাকলে পরে করা যাবে না। কোনো ভৌত রাশির সাথে যদি কোনো ত্রিকোণমিতিক, লগারিদমিক বা সূচকীয় অপেক্ষক থাকে তবে এই পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয়। অর্থাৎ আমি যদি বলতাম যে অভিকেন্দ্র বলটা ভরের উপর নির্ভর করে, বেগের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর নির্ভর করে, আর আমি যদি বলি যে থিটার উপরে নির্ভর করে, তুমি এ, বি, সি এই তিনটার মান বার করতে পারবা, কিন্তু এই ডি এর মান কিন্তু তুমি বার করতে পারবা না, যেহেতু ডিটা হচ্ছে আমাদের, থিটাটা হচ্ছে আমাদের মাত্রাহীন। তাহলে যখন কোনো আমাদের সমীকরণে ত্রিকোণমিতিক মানে হচ্ছিল সাইন, ট্যান, কস এরকম অপেক্ষক থাকবে, বা লগারিদমিক অপেক্ষক থাকবে, বা সূচকীয় অপেক্ষক থাকবে, তখন কিন্তু আমাদের এই পদ্ধতি প্রয়োগ করতে পারবো না। আর কোনো ভৌত রাশি যদি তিনটির বেশি, আমরা তো একটু আগে বললাম যে তিনটির বেশি যদি থাকে, ঠিক আছে, এখানে আমরা বললাম তখন যে এম, ভি আর আর তিনটা রাশি ছিল এখানে, এম, ভি আর বাদে যদি আরও রাশি থাকে এখানে, তাহলে কিন্তু আমাদের সমীকরণটা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর লাস্ট 5 নম্বরে বলছে কোনো ভৌত সমীকরণে ধ্রুবকটি মাত্রাযুক্ত হলে এই পদ্ধতি প্রয়োগ করা চলে না। অর্থাৎ যখন আমরা এই পদ্ধতিটা ব্যবহার করছিলাম, এখানে দেখো এই কেটা ছিল মাত্রাহীন ধ্রুবক, কিন্তু এই কেটা যদি মাত্রা থাকতো তাহলে কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করা চলবে না। তাহলে এগুলো ছিল আমাদের মাত্রা বিশ্লেষণ পদ্ধতির ত্রুটি। এরপর একটা এক্সাম্পলের অঙ্ক আছে এখানে, যদি শক্তি, বেগ এবং সময় মৌলিক রাশি হয় তবে পৃষ্ঠটানের মাত্রা সংখ্যা কি হবে? এরকম টাইপের অঙ্ক আসে আর কি। আমরা তো সব এককই তৈরি করি এমএলটি দিয়ে, ওরা বলছে না, মাত্রা সংখ্যাটা তৈরি করতে হবে ছিল তোমার ই, ভি আর টি দিয়ে। তাহলে এরকম আমরা কিভাবে করি দেখো, পৃষ্ঠটান আমরা এস দ্বারা প্রকাশ করি। পৃষ্ঠটান ইকুয়াল টু আমি ধরে নিলাম ই টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। প্রসেসটা খেয়াল করো, এরকম ভাবে ধরে নিলাম। এবার সবার মাত্রা বসাও, মানে মাত্রা সংকেত বসাও। পৃষ্ঠটানের মাত্রা সংকেত কি হবে? পৃষ্ঠটান মানে ছিল বল বাই দৈর্ঘ্য, এম টি মাইনাস। তাহলে বল হচ্ছিল এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বাই দৈর্ঘ্য হচ্ছিল আমাদের এল, তাহলে এম টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে পৃষ্ঠটানের মাত্রা সংকেত এম টি টু দি পাওয়ার মাইনাস টু। শক্তির মাত্রা সংকেত কি হবে? শক্তি মানে কার্য, কার্য মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার এ। ভি হচ্ছিল আমাদের বেগ, বেগের মাত্রা সংকেত হচ্ছে এটা। আর টি মানে হচ্ছিল সময়, সময়ের মাত্রা সংকেত টি। তাহলে লেফট সাইডে আমি লিখতে পারি এম, এল তো নাই, আমি এল টু দি পাওয়ার 0 লিখতে পারি, টি টু দি পাওয়ার মাইনাস টু। ডান দিকে আমাদের দেখো এখানে এম এর পাওয়ার আসা হচ্ছিল এ, আর কোনো এম নাই, তাহলে শুধু এম টু দি পাওয়ার এ হলো। এল টু দি পাওয়ার, দেখো এখানে এল এর পাওয়ার আছে 2a, এই যে 2 আর এই যে 2a,
আর এখানে আছে এল এর পাওয়ার বি, তাহলে 2a প্লাস বি। আর টাইমটা কি হবে, টাইমে এখানে আসা ছিল -2a আর এখানে -b আর এখানে c, তাহলে -2a - b প্লাস c। এবার দুই পাশে তুমি কি করবা, ঘাত বা মাত্রা সমান করে দিবা। এখানে m এর মাত্রা 1 আছে আর এখানে m এর মাত্রা a আছে, তাহলে আমি বলতে পারি a = 1। এখানে l এর মাত্রা 2a প্লাস b আর এখানে l এর মাত্রা 0, তাহলে আমি বলতে পারি 2a প্লাস b = 0। এখানে t এর মাত্রা ছিল -2a - b প্লাস c আর এখানে ছিল -2, তাহলে আমি বলতে পারি -2a - b প্লাস c = -2। তাহলে a এর মান যদি 1 হয়, এখানে a এর মানটা বসা, তাহলে b এর মান পাবা, তাহলে b এর মান হচ্ছে -2। a আর b এর মান এখানে বসাও, তাহলে তুমি c এর মান পাবা, কত হবে এটা, c হচ্ছে -2। তাহলে abc র ভ্যালু বার হয়ে গেল, তাহলে আমি বলতে পারি পৃষ্ঠটানের মাত্রার সংকেত কি হবে, তাহলে e টু দি পাওয়ার a মান হচ্ছে 1, v টু দি পাওয়ার b মান হচ্ছে -2 আর t টু দি পাওয়ার কত আসছে c মান হচ্ছে -2। দেখো এই ক্যালকুলেশনটা ঠিক আছে তো। তাহলে আমরা যদি পৃষ্ঠটানের মাত্রিক সংকেত বার করি, শক্তি, বেগ আর কি দিয়ে বার করলাম আমরা, শক্তি, বেগ আর সময় দিয়ে, সময়। হ্যাঁ সময় দিয়ে, তাহলে আমাদের পৃষ্ঠটানের মাত্রিক সংকেতটা এরকম দাঁড়াচ্ছে গিয়ে। দেখো বুঝতে পারলা তো সবাই? আচ্ছা বুঝলাম। হ্যাঁ স্যার বুঝলাম। আচ্ছা, এরপর হচ্ছিল মানের ক্রম। মানের ক্রম ইংরেজিতে এটাকে বলা হয় অর্ডার অফ ম্যাগনিটিউড। মানের ক্রম বা অর্ডার অফ ম্যাগনিটিউড, এটা মানে হচ্ছিল কোনো একটা মান তার নিকটবর্তী যদি 10-এর ঘাতে উন্নতি করা যায়, তাহলে যে ঘাতটা থাকে সেই ঘাতটাকে আমরা বলি হচ্ছিল মানের ক্রম। যেরকম ধরো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছিল 0.53 × 10⁻⁻10। তাহলে এখানে 10-এর ঘাত কত আছে এখানে, -10 -10 তাহলে আমাদের মানের ক্রম হবে হচ্ছিল, ঠিক আছে, মানের ক্রম হচ্ছিল আমাদের -10। অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23 6.023 × 10⁻23, এটাকে আমি এইভাবে লিখতে পারি, নিকটবর্তী যেতে নিয়ে যেতে হবে 023 × 10⁻24, তাহলে মানের ক্রম কত হবে, 24। মানের ক্রম হচ্ছিল আমাদের 24। তো এইভাবে না করে যদি একটা জেনারেল নিয়ম থাকে, আমরা আরো সঠিকভাবে করতে পারি জিনিসটাকে, আরো সহজ আমাদের হবে ব্যাপারটা। হ্যালো হ্যাঁ বলো। স্যার, স্যার তাহলে আমরা 10⁻22 কেন লিখতে পারবো না? এই জায়গাটা একটু এই যে এই জায়গাগুলিতে অসুবিধা হচ্ছে তোমার না, 22 লিখতে পারবো না কেন, 24 লিখলাম কেন, তাই এই জন্যই বলছি আমি যে এই পদ্ধতি আমরা অবলম্বন না করে আমরা এই পদ্ধতি অবলম্বন করব, n/10⁻x < 5 > 0.5। এই পদ্ধতি অবলম্বন করলে তোমার মনের মধ্যে এরকম আর কোনো কনফিউশন আসবে না, এটা অটোমেটিক হবে।
যেটা দেওয়া থাকবে, সাপোজ ধরো এই অ্যাভোগাড্রো নাম্বারটাই দেওয়া আছে, এটা হচ্ছিল n এর ভ্যালু। অ্যাকচুয়ালি কিছুই না, তোমার 10⁻23 তো ছিল, আর এই যে 6.0 যেটা, সেটা প্রায় 5-এর উপরে যেহেতু, তার মানে এটা হচ্ছিল একটা এক্সট্রা 10 আর কি, দুইটা মিল হচ্ছে 10⁻24। মানে 5-এর উপরে যখনই থাকবে তখনই সেটাকে 10 নিয়ে নিব, আর 5-এর নিচে থাকলে ওটাকে বাদ দিয়ে দিব। যেরকম এখানে আমাদের 5-এর নিচে ছিল, ঠিক আছে, সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এই পদ্ধতিতে করলে অত কিছু চিন্তা করতে হবে না, একদম অটোমেটিক আসবে। তাহলে এই n এর ভ্যালু হচ্ছিল এটা। তাহলে আমি এই জায়গাটায় বসিয়ে দিই আমি 6.023 ইন্টু 10⁻23 বাই 10⁻x। এবার এক এক করে x এর ভ্যালু 1 ধরো। x এর ভ্যালু 1 ধরলে কত হয়? এই জিনিসটা কত হয় x এর ভ্যালু 1 ধরলে? 6.023 into 10⁻22. তাহলে এইটা, এই যে জিনিসটা আসলো, এই জিনিসটা কি আমাদের 5-এর থেকে কম? বেশি। 5-এর থেকে বেশি। তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে নাই, তাহলে x এর অর্ডার অফ ম্যাগনিটিউড বা মানে ক্রম 1 হবে না। এবার 2 ধরো, 2 ধরলে এটা কত আসবে? এখানে 2 বসা দিলে পরে, এখানে 2 বসালে 6.023 ইন্টু 10⁻, কত হবে? 21. তাহলে এটাও আমাদের 5-এর থেকে কম না, তাহলে এটাও হবে না। এরকম করতে 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 তুমি এক সময় x⁻23 ধরলা, তাহলে কত হবে? 6.023। বোকারা এত করবে, আর চালাকরা এত করবেই না, তাহলে একবার এখানে আসবে। তাহলে 10⁻23 যদি ধরো, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 6.023 এটা আসবে না? হ্যাঁ, এটা কি 5-এর থেকে ছোট? না স্যার। না, কত বড়? তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড 23 হবে না। তাহলে x ইকুয়াল টু 24 ধরি, 24 ধরলে কত হবে? এই জায়গাটা 24 ধরলে 0.6023। তাহলে এই যে জিনিসটা আসলো, এটা দেখো 0.5-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট, তাহলে মিলে গেছে না কন্ডিশনটা? হ্যাঁ স্যার। তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড কত হবে তাহলে? 24। 24। x যদি 22 ধরো তাহলে মিলবে কি? x যদি 22 ধরতাম, এখানে 22 ধরলে পরে আমাদের কত আসতো? 6.023 ইন্টু 10 আসতো। তাহলে অর্থাৎ অ্যাকচুয়ালি 60.23, এই 60.23টা 5-এর থেকে ছোট না, তাহলে 22 হতে পারে না। তাই এরকম তুমি করে করে দেখতে পারো, এখানে কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা নেই, অর্ডার অফ ম্যাগনিটিউড অটোমেটিক্যালি চলে আসবে আর কি। আর এমনি নর্মালিও করা যেতে পারে, কিন্তু নর্মালি করতে গেলে পরে কিন্তু আমাদের সাবধান, আমাকে যদি 5-এর উপরে হয়ে যায় তখন সেটাকে আমাদের, যেরকম মনে করো তোমাকে দিল এটা 6.625 ইন্টু 10⁻−34, তাহলে এই যে 6.6 আছে এটাকে 10 ধরবো আমরা, তাহলে কত হবে? -35, Minus 34, তাহলে এইরকম ব্যাপারটা আর কি, ঠিক আছে। যেরকম মনে করো 532, এটার অর্ডার অফ ম্যাগনিটিউড কত হবে? 0.530। তাহলে 0.532 ইন্টু 10⁻3, তার মানে অর্ডার অফ ম্যাগনিটিউড হবে ছিল 3, ঠিক আছে। আর যদি এইভাবে এইভাবে সাজাতে না পারো, তাহলে ডাইরেক্ট এইভাবে এই ফর্মুলাটা দিয়ে করবা, কোনো অসুবিধা নাই। আর এটা নর্মালি বোঝা যায়, এটা হচ্ছে দেখো হাজারের কাছে, 100, 532 আর 1000, 1000 আর 100-র মধ্যে কার কাছে এটা 532টা? 1000। তার মানে ওর অর্ডার অফ ম্যাগনিটিউড হবে, চলো 3টা জিরো আছে মানে 3, ঠিক আছে। তা এইভাবে ছোট ছোট সংখ্যা বোঝার সুবিধা, বড় সংখ্যা হলে পরে তখন কিন্তু অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। তখন কিন্তু আমাদের বুদ্ধি প্রয়োগ করতে হবে আর কি, আর না হলে ওই ফর্মুলাটা দিয়ে ডাইরেক্ট করতে হবে। এবার ছোট ছোট একটা দুটো অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম মনে করো x ইকুয়াল টু a সাইন ওমেগা টি। x হচ্ছিল আমাদের স্মরণ, আর টি মানে হচ্ছে সময়।
বলছে এর মাত্রা কত। তা আমরা কিছুক্ষণ আগে বললাম যে সাইন, লগ, ট্যান, কট, ই টু দি পাওয়ার সামথিং এগুলির কোনো মাত্রা হয় না, এদের মাত্রা 1। তার মানে এই ওমেগা টির মাত্রা হচ্ছে 1, ওমেগা টি এর মাত্রা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে ওমেগার মাত্রা হবে হচ্ছে 1/t এর মাত্রা, 1/t এর মাত্রা কি হবে, টাইমের মাত্রা t, capital T. তাহলে আমাদের ওমেগার মাত্রা t টু দি পাওয়ার -1। তাহলে এই জিনিসটার মাত্রা নাই, তার মানে নিশ্চয়ই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মাত্রা সেম হতে হবে। এটার মাত্রা নাই মানে 1, তাহলে x এর মাত্রা আর এর মাত্রা সেম, তাহলে আমি বলতে পারি এর মাত্রা হবে চলো x এর মাত্রা, x এর মাত্রা কত, l, তাহলে এর মাত্রা L. হলো। এরকম মনে করো একটা ইকুয়েশন দেওয়া আছে x ইকুয়াল টু আলফা বাই বিটা 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি স্কোয়ার। এই ই মানে ছিল আমাদের সূচকীয় অপেক্ষক মানে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ আমাদের যখন লগ করি লগের নিচে বেস 10 দিই, এই লগের নিচে বেস আমাদের ইও হয়, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল। তাই এই এক্সপোনেনশিয়াল এই জিনিসটার মাত্রা 1 হয়, তার মানে হচ্ছে বিটি স্কোয়ারের মাত্রা কত, 1, ঠিক আছে। বিটি স্কোয়ারের মাত্রা 1 হবে, তাহলে সাইন, লগ, ট্যান, কট, ই টু দি পাওয়ার মাইনাস সামথিং এই যে বা প্লাস সামথিং যাই থাকুক না কেন ওগুলি মাত্রা 1 হয়। তাহলে বি এর মাত্রা কত হবে, বিটার মাত্রা 1/t স্কোয়ার, তাহলে 1/t স্কোয়ার, তাহলে টি টু দি পাওয়ার -2, তাহলে বিটার মাত্রা 12 হয়ে গেল। এটা তো আর মাত্রা নেই, তাহলে এই টোটাল জিনিসটার মাত্রা 1। তাহলে আমি বলতে পারি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মাত্রা সেম হবে, তাহলে এক্স এর মাত্রা আর আলফা বাই বিটার মাত্রা সেম। তাহলে আমরা বলতে পারি যে আলফা বাই বিটার মাত্রা হচ্ছিল এক্স এর মাত্রা, তাহলে আলফা বাই বিটার মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার -2 আর এক্স এর মাত্রা হচ্ছে আমাদের এল, তাহলে আলফার মাত্রা কত হবে, এল টি টু দি পাওয়ার -2। তো এরকম ধরনের যদি সমীকরণ থাকে তাহলে এইভাবে মাত্রের সংকেত বার করে নিতে হবে। তাহলে এরপরে বইয়ের অঙ্কগুলি তোমাদের করতে হবে।